লিওনেল স্কালোনির কি আসলে আর কিছু দেয়ার নাই কিনা হাবিব ভাই, মানে যেটা নিয়ে আসলে তারেক ভাইয়ের সাথে কথাটা শেষ করলাম, স্কালোনির আসলে আর কোনো কিছু দেয়ার নাই কিনা? দেখেন, প্রত্যেকটা যুগের একটা সমাপ্তি থাকে। তো স্কালোনি যুগের সমাপ্তিটা আসলে আমার মতে 22-এ হয়ে গেছে। মানে উনি যেটা শুরু করেছেন সেটার পরিসমাপ্তি 22-এ হয়ে গেছে, কারণ 22-এর পর থেকে আর্জেন্টিনার টিমটা নিয়ারলি একটা পিকনিক মুডেই ছিল সত্যি বলতে। কারণ ফেডারেশনেরও একটা ব্যাপার ছিল, মানে ফুটবলের ভেতরে ব্যাপক বিজনেস চলে এসেছিল। কারণ আর্জেন্টিনা যেইভাবে আসলে ফ্রেন্ডলিগুলো নিচ্ছিল বিভিন্ন দেশের সাথে, এগুলাকে কম্পিটিটিভ ফ্রেন্ডলির তুলনায় আসলে বিজনেস ডিল অনেক বেশি মনে হচ্ছিল। সো প্লেয়ারদের শক্তি পরীক্ষার জায়গাটাতে এখানে একটা ব্যাপক থাকে। আমি নিজে অনেক সময় বলেছিলাম যে আর্জেন্টিনা হয়তো লো টিমগুলোকে টেস্টিফাই করার জন্য এরকম করেছে, কিন্তু সেটা কয়টা আসলে? একটা, দুইটা, তিনটা। আপনি লো টিম এরকম, কিন্তু আপনি টপ টিমের সাথে খেলেনি। এবং সামহাউ তারা স্পেনের সাথে ফিনালিজমাটাও অ্যাভয়েড করেছিল। সেই একটু কম গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলে ফেললে নিজেদের টেস্টটা অনেক ভালোভাবে হয়তো দেওয়া হয়ে যেত আসলে। তো ওই যে জায়গাটা, এবং স্পেনের বিপক্ষে অ্যাটাকিং খেলতে হবে নাকি ডিফেন্সিভ খেলতে হবে, সেই অ্যান্সারটাও হয়তো তখন এসে যেতে পারত, অভ্যস্ততার জায়গাটা আসতো। আর আর্জেন্টিনার আসলে 7 জনমের ভাগ্য যে তাদের সাথে লিওনেল মেসি আছে। তা না হলে মনে করেন 14 স্কোয়াড, ফাইনালিস্ট স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, আসলে এখন আমরা সেটা রিমার্ক করতে পারবো যে কোন দল নিয়ে আসলে মেসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে। এরপরে আমরা 18 তো একটা ডিজাস্টার ছিল, তারপরে 22-এর যেটা, এটা ছিল মেসি শো আর কিছু ইয়াং পোলাপাইনের 100% ডেডিকেশন। এখানে ট্যাকটিক্যাল অনেক কিছু যদি আলোচনা করা যায়, তাহলে ফাইনাল ম্যাচেই স্কালোনির অনেকগুলো বড় বড় ব্লান্ডার ছিল। আমরা এই জায়গাটা আসবো আপনার কাছে, মানে বিস্তারিত একদম আলোচনায় আসবো, ব্লান্ডারগুলো নিয়ে আপনি বিশ্লেষণ করবেন। না, ওটা 22-এর কথা বলছি। 22, ওকে 22-এ। তো তখন থেকে আসলে স্কালোনির মানে ওই জায়গাটা থেকে আসলে যখন ডেলিভার করা হয়ে গেছে, লিগাসিটা টিকে থাকতে থাকতে হয়তো নতুন কাউকে দায়িত্ব আনা উচিত ছিল। আমরা এই বিশ্বকাপে অনেকগুলা ম্যাচে ডাগ আউটে আইমারের সাথে ওনাকে অনেক ধরনের ইন্টেন্স কনভারসেশন, কিছুটা তর্কাতর্কির মতো সিচুয়েশনে পেয়েছিলাম অন ক্যামেরায়। সো এই ব্যাপারটা একটু ভাবিয়ে তোলে যে স্কালোনির আইডিওলজির সাথে তার কোচিং স্টাফের অনেক কিছু ম্যাচ করছিল না। সো এটা বলা যায়। এবং ফাইনালের আগে ড্রেসিং রুমের একটা খবর আসছে যে মেসি সবাইকে শান্ত হতে বলছেন, খেলায় মনোযোগ দিতে বলছেন। কিছু একটা প্রবলেম তো হচ্ছিলই, এবং এটা যে একটা ট্যাকটিক্যাল ঝামেলা হতে পারে, এটা আমার কাছে একটু সন্দেহ হচ্ছে সেদিকটাই। বাকিটা হচ্ছে গিয়ে নিউজ লিক হইলে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। তো ওভারঅল আসলে একটা যুগের শেষ হয়, স্কালোনি যুগের শেষটা মনে হয় এখানেই হওয়া উচিত। ওকে, হাবিব ভাই যেমনটা বললেন যে এরকম একটা রিউমার আছে, আসলে বাতাসে গুঞ্জন এরকম আছে যে ফাইনাল ম্যাচের আগে কোনো একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে কোচিং স্টাফের সঙ্গে কিছু একটা ঝামেলা হয়েছে নাকি হয় নাই, সেটা আসলে আমরা কোনো নিউজ যদি অথেন্টিক নিউজ আসে তখনই বুঝতে পারবো, তার আগে পর্যন্ত বোঝা যাচ্ছে না। ইন দ্য মিন টাইম স্পেন টিম কিন্তু ছাদ খোলা বাসে সেলিব্রেট করছে, সেটাও আমরা জানি, এবং ঠিক এই মুহূর্তে দর্শকরা হয়তো বা আমাদের যমুনার পর্দায় দেখতেও পাবেন। ইন দ্য মিন টাইম পারভেজ, আপনাকে যদি জিজ্ঞেস করি যে স্কালোনি অধ্যায়টা আসলে এখানেই শেষ হয়ে যাওয়াটা উচিত কিনা, মানে স্কালোনি যেমনটা বলেছেন যে তিনি তো অনেক ইমোশনাল, এবং ডিসিশনও কিন্তু ওই ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক ইমোশনাল হয়েও ডিসিশন তিনি নিয়েছেন বা নেন। সো এই অধ্যায়টা এখানে সমাপ্ত হবে কিনা? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে প্রেস কনফারেন্সে তার যে কান্না, তার যে কথা, সেটা থেকে আসলে বোঝা যায় যে কিছুটা রিগ্রেট করছিলেন তিনি। বেশ কিছু জিনিস নিয়ে হয়তো তার রিগ্রেটটা কাজ করছিল। এবং আপনি এই ধরনের কান্না তখনই আসলে করবেন যখন আপনি হয়তো জানেন ইন ইউর ব্যাক অফ দ্য মাইন্ড যে ব্যাপারটা অন্যরকম হতে পারতো, কিন্তু হয়তো তারই কোনো এক চিন্তা বা তারই কোনো এক ডিসিশনের কারণে ব্যাপারটা অন্যদিকে চলে গেছে এবং সেটা নিয়ে তিনি রিগ্রেট করছেন। বাট জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি স্কালোনির অধ্যায়টার আমরা হয়তো পিকটা শেষ দেখে ফেলেছি এবং তিনি মোস্ট লাইকলি থাকছেন না। বাট হাবিব ভাই যেখানে শেষ করলেন, আমি সেখান থেকে শুরু করতে চাই যে স্কালোনির যেটা স্ট্রংগেস্ট পয়েন্ট ছিল 2022 ওয়ার্ল্ড কাপে, সামহাও সেটাই তার উইকেস্ট পয়েন্ট হয়ে গেছে 2026 ওয়ার্ল্ড কাপে এসে। মানে খুবই অবাক করা ব্যাপার এটা, স্কোয়াডের মধ্যে এত ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার্স থাকা সত্ত্বেও যাদেরকে অ্যাকচুয়ালি স্কালোনি ব্যবহার করে 2022 ওয়ার্ল্ড কাপটা জিতলেন, সেরকম কোনো ট্রাস্ট তিনি ইয়াং বাঞ্চদের উপর দেখাননি। তিনি অভিজ্ঞতার উপরে দাম রেখেছেন, তাদেরকে ওভারওয়ার্ক করিয়েছেন এবং তাদের ভেতরেই খালি আসা যাওয়ার কাজটা করছেন। একদিন মন্টিয়াল খেলেন তো একদিন মলিনা, ডিপল একদিন খেলছেন তো একদিন ম্যাকালিস্টার, এনজো, মানে হি ট্রাস্টেড অল দোজ পিপল যাদেরকে তিনি গত ওয়ার্ল্ড কাপেও ট্রাস্ট করেছেন। বাট সেই সময় ম্যাকালিস্টার, সেই সময় এনজো কিন্তু আজকের বার্কো কিংবা নিকো পাজ। সো ওই ব্যাপারটার কনসিস্টেন্সির অভাব একটা দেখলাম।
এটা হতে পারে যে একটা প্রেশার তিনি হয়তো অনুভব করছিলেন যে হ্যাঁ ঠিক আছে মেবি এক্সপিরিয়েন্স দিয়েই আমার সামনে এগিয়ে যেতে হবে ওয়ার্ল্ড কাপটায়, এটা ছাড়া আমি আর কোনো গতি দেখি না। বাট এটাও কিন্তু ভেরি মাচ নন স্ক্যালোনি লাইক, তিনি কিন্তু এই কাজটা সাধারণত করেন না। সো এই বিষয়গুলোই আমার মনে হয় হতে পারে ইন্টারনাল কোনো ইস্যুর কারণ। তার তো অ্যাসিস্ট্যান্ট টিম আছে, তাদের সঙ্গে হয়তো এসব নিয়েই তার আলোচনা হতে পারে যে তিনি ইয়াং বাঞ্চদেরকে সেভাবে ফ্রিডমটা দিচ্ছেন না বা তাদেরকে কেন ট্রাস্ট করছেন না। এটা নিয়ে হতে পারে ট্যাকটিক্যালি অনেক কথাবার্তা, কারণ আপনি দেখবেন ফাইনাল ম্যাচটায় যথেষ্ট পরিমাণ ল্যাক অফ এনার্জি ছিল এবং এই পুরো কোর্সটার মধ্যে আর্জেন্টিনা যতগুলো ম্যাচ জিতেছে, আপনি যত না আর্জেন্টিনার ফুটবল নিয়ে আলোচনা করেছেন প্রতিপক্ষ কোন জায়গায় ভুল করছে, মানে ব্যাপারটা কিন্তু তখন এভাবেই দাঁড়াচ্ছে এবং আর narrative। মেসি এবং কোন জায়গা থেকে হ্যাঁ, ম্যাচটা বের করছেন। মেসি বের করছেন আর প্রতিপক্ষ কি ভুল করছে। বাট স্পেন যে ফাইনালটা খেললো তাদেরকে নিয়ে যখন কথা বলবেন আপনি কিন্তু বলবেন স্পেন কি দারুণ দারুণ কাজ করেছে। সো এইটাই আসলে আর্জেন্টিনার এবারের ক্যাম্পেইনের ব্যর্থতার জায়গা, যে ফুটবলটা তারা আসলে সেভাবে খেলতে পারেনি টু বি অনেস্ট, আমরা যদি এভাবেই দেখি আর কি বিষয়টা।